কয়েক সেকেন্ডও কাটলো না। হঠাৎই নির্বাণ জোরে কেঁদে উঠল। নির্বাণের দুহাত মজবুতভাবে ধরে থাকায় নড়াচড়া করাও খুব একটা সুযোগ নেই নির্বাণের। কোমরের নিচ থেকে দু পা মল দিয়ে মেখে যা তা অবস্থা করে বসে আছে নির্বাণ। এমন দৃশ্য দেখে চাপা অস্বস্তি এমনিই কাজ করছিল নির্জরের ভিতরে। এরপর শুরু হলো নির্বাণের কান্না। নির্জরের যেন মনে হচ্ছে বিগত জীবনের করা সব পাপের শাস্তি আজই ওর পাওয়া হয়ে যাচ্ছে ধাপে ধাপে। নির্বাণের কান্নার সময়ের সাথে পাল্লা দিয়ে আরো বাড়ার কারণে নির্ঝর দ্রুত এই সমস্যার সমাধান করবে ভেবে ঠিক করলো। তাই আর দেরি না করে নির্ঝর নির্বাণকে কোমরের পাশে মেঝের উপর ওকে দাঁড় করালো। এরপর হালকা গরম পানি মিশ্রিত হওয়ার পাইপটা পাওয়ার আস্তে রেখে তা ছেড়ে দিতেই নির্বাণের শরীর থেকে মলগুলো ধুয়ে পরিষ্কার হতে শুরু করলো। পরপরই নির্বাণ কান্না থামিয়ে দিল। নির্ঝরও খানিক স্বস্তি নিয়ে শ্বাস নিতে পারছে। এরপর নির্ঝর খুব যত্ন করে নির্বাণকে পুরোপুরি পরিষ্কার করে দিল। টিস্যু দিয়ে পানি বাপটুকু মুছে নিজের হাত ও প্যান্টে ছিটে আসা নির্বাণের মলগুলো পরিষ্কার করে ফেললো ভীষণ অস্বস্তি ও বিরক্তি নিয়ে। নির্বাণকে প্যান্ট পরিয়ে দিয়ে ওকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো নির্ঝর। পরপরই দেখলো নির্বাণের মুখে সেই অস্বস্তি ভাব আর ফুটে নেই। ওর হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে কেউ বলবেই না একটু আগে ও কান্না করে পুরো ওয়াশরুম মাথায় তুলে ফেলেছিল যেন। নির্জন নির্বাণের পিঠে আলতো করে চাপড় মেরে বলল, তুই আসলে একটা মাল মামা। নির্বাণকে নিয়ে সামনের দিকে এগুচ্ছে নির্ঝর। শপিং মলের ভিড় আগের মতোই গমগম করছে। নির্ঝর বলল, আবার যদি কোনো উল্টাপাল্টা কাজ করিস তাহলে কিন্তু তোকে সরাসরি ডাস্টবিনে ফেলে আসবো, মনে রাখিস। নির্বাণ নির্ঝরের কথাগুলো এমনভাবে এড়াচ্ছে যেন ও সবই বুঝছে, তাই এসবের দাঁড় টানার প্রয়োজনও মনে করছে না। আরেকটু সামনে আসতেই নির্বাণ ডান দিকে একটু হেলে হাত ইশারায় কিছু দেখিয়ে বলল, মামা, উতাল উতাল কাবো। নির্ঝর ভ্রু কুঁচকে বলল, কি খাবি? নির্বাণ এক হাতে ইশারায় দেখিয়ে বোঝানোর চেষ্টা নিয়ে উতাল উতাল করছে দেখে নির্বাণ সেদিকে তাকিয়ে সারি করে রাখা পানির বোতলগুলো দেখে বলল, পানি খাবি? আলে উতাল উতাল। ওয়াটার। নির্বাণ মাথা নেড়ে উতাল উতাল করছে এখনো। নির্ঝর ঠোঁট কামড়ে বলল, ব্রিটিশের বংশধর, ওয়াটারকে উতাল বলতেছে। শালার এই জীবন নিয়ে বাঁচলেও খুব তাড়াতাড়ি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাব বলেই মনে হচ্ছে। অতঃপর একটি পানির বোতল কিনে নির্বাণকে নিয়ে নির্ঝর পাশেই একটা ফুড কার্টে বসলো। বোতলের মুখারিটা খোলা মাত্র নির্বাণ বোতলটা কেড়ে নিয়ে নিজের মতো করে মুখে লাগাতে গিয়ে অর্ধেক পানি নিজের গায়ে ঢেলে দিল। ফলস্বরূপ নির্ঝরের প্যান্টটাও এমনভাবে ভিজে গেল যে ও উঠে দাঁড়ালেই এই ভরা সমাজে ওর মান সম্মান এতটুকুও বাকি থাকবে না। ফুড কার্ট থেকে পুরুষদের পোশাক পাওয়া যায় এমন দোকানে যেতে মিনিমাম 2 মিনিট সময় লাগবে। মাঝখানে থাকা এই সবগুলো দোকানে মেয়েদের কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারি, জুতা, ব্যাগ ইত্যাদি জিনিসপত্র পাওয়া যায়। নির্ঝর ভোবলাকান্তের মতো নির্বাণকে নিজের কোলের ওপর রেখে একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। কিয়ৎক্ষণের আগের যুদ্ধ শেষ করে এখন আবার আরেক যুদ্ধের মুখে ফেলেছে নির্বাণ নির্ঝরকে। তাই এখন কোনোরূপ রিয়াকশন দিতেও ভুলে যাচ্ছে যেন নির্ঝর। পারতো যদি এখানে হাত পা ছড়িয়ে ব্যয় ব্যয় করে কেঁদে ফেলতো। পরক্ষণেই নির্বাণ নির্ঝরের কোলের উপরে উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আদো আদো স্বরে বলল, মামা ঠাটা করছে, ঠাটা পিচ্ছে, উতাল উতাল, এই যে বিচ্ছে টাটা। নির্জন নির্বাণের দিকে তাকিয়ে নাক টেনে ঠোঁট উল্টে ফেলে বলল, এই তুই কি করলি বাপ? আমার ওই জায়গায় কেন পানি দিয়ে ভিজিয়ে ফেললি তুই বল? এখন কতগুলো লেডিস শপ পেরিয়ে তোকে নিয়ে পুরুষের সেকশনে কিভাবে যাব আমি? শত শত মেয়ে সামনের দোকানগুলোতে কেনাকাটা করতেছে। সবাই তো এটাই ভাববে যে আমি 24 বছরের এক দামড়া বেডা কিনা প্যান্টেই প্রস্রাব করে ফেলেছি। ছি ছি ছি। ও আল্লাহ, আপনি আমায় উঠায় নিচ্ছেন না কেন? কেন কেন কেন? নির্বাণ চোখ ছোট ছোট করে নির্ঝরের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। পরপরই আগের মতো চিল্লিয়ে কাঁদতে শুরু করলো। নির্ঝর আশেপাশে তাকাতেই দেখলো ফুড কার্টের ভিতরে থাকা আরো প্রায় 20-30 জন মানুষ ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নির্ঝর তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে নির্বাণের দু বগলে হাত দিয়ে ওকে ঠিক নিজের কোমরের ওই জায়গা থেকে ধরে এক প্রকার ঝুলিয়ে নিয়ে ভিজা অংশ ঢেকে রাখার চেষ্টায় ব্যস্ত হয়ে দৌড় লাগালো পুরুষ সেকশনের দিকে। আশেপাশে তাকানোর কোনো সময়ও এই মুহূর্তে ওর নেই। পুরুষ সেকশনে গিয়ে নির্বাণের ভিজা পোশাক পরিবর্তন করিয়ে দিলেই ওর কান্না যে থেমে যাবে তা নির্ঝর জানে। তাই এখন নির্বাণের কান্না থামানোর বৃথা চেষ্টায় সময় নষ্ট করলো না আর সে। এখন এসে সরাসরি ছোট ছেলে বাচ্চা পোশাক এর শাড়িতে গিয়ে নির্বাণের জন্য এক সেট ও এরপর বড়দের শাড়িতে গিয়ে নিজের জন্য এক সেট কাপড় নিয়ে সোজা ছুটল ট্রেলার রুমের দিকে নির্ঝর। প্রথমে নির্বাণের পোশাক পরিবর্তন করে দিল সে। সঙ্গে সঙ্গেই নির্বাণ কান্না থামিয়ে দিল।
পূর্বের ন্যায় এমনভাবে হাসছে এখন নির্বাণ যেন একটু আগে সে কান্নাই করেনি। নির্জন নির্বাণের এমন গিরগিটির থেকে ফাস্ট ফাস্ট মোট রং পরিবর্তন হতে দেখে ইচ্ছে করছে নিজের মাথার সব চুল এক একটা করে ছিঁড়ে রাগ দমন করতে। দাঁতে দাঁত চেপে নির্জন নিজের প্যান্ট ও শার্ট দুটোই পরিবর্তন করলো। সামনে থাকা আয়নায় নিজের বর্তমান লোক দেখে নির্জন আর নিজেকে ধরে রাখতে পারলো না। হু হু করে হাসতে শুরু করলো। এরপর দপ করে দু হাঁটু বাজ করে সেখানেই মেঝের উপর বসে পড়ল। তাড়াহুড়োতে সে নিজের থেকে প্রায় ২ সাইজ বড় মাপের একটা টি-শার্ট তাড়াহুড়োতে সে নিজের থেকে প্রায় ২ সাইজ বড় মাপের একটা টি-শার্ট নিয়েছে। আর প্যান্ট নিয়েছে ১ সাইজ ছোট। নির্ঝর বলল, আমার বিয়ের শখ। বাচ্চার শখ আজ কয়েক ঘন্টাতেই মিটে গিয়েছে আল্লাহ। বাচ্চা পালা এত সহজ কেন? এর মতো সহজ কাজ আর এই দুনিয়ায় নাই। নির্বাণ ওর ডান হাতটা মুঠো করে নিজের মুখের কাছে নিয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে কেমন যেন নজরে। নির্ঝরের পোশাকের এই বিতিকিচ্ছিরি অবস্থা দেখে নির্বাণেরও হয়তো বমি চলে আসছে। ইতিমধ্যে ইতিমধ্যে পিহু সারফারাজের বিয়ের প্রায় ৩ ভাগ শপিং করা শেষ হয়ে গিয়েছে ওদের। এখন কেবল জুয়েলারিগুলো নেওয়া বাকি। সারফারাজ পিহুকে বলল, স্বর্ণের জুয়েলারি পরতে চাও নাকি ডায়মন্ড? তোমার যেটা ইচ্ছা হবে সেটাই কেনা হবে। পিহু হালকা হেসে বলল, জীবনে যার নকল সোনা রূপা পরাই ভাগ্য হয়নি সে এসব স্বর্ণ ও ডায়মন্ডের কি মর্ম বুঝবে এমপি সাহেব। আপনারা যা ভালো মনে করবেন সেটাই কিনে দিন না হয়, আমার কোনো আলাদা পছন্দ নেই। ইলমা আর অনু একে অপরের দিকে তাকালো একবার। ইলমা পিহুর কাঁধে হাত রেখে বলল, আপনি একা নন ভাবি, আমরা দুজনও আছি আপনার দলে। অতীত ভেবে কষ্ট পাওয়াটাকে বোকামি বলে আপনি কেন সেই বোকামিটা করবেন সাফরাজ ভাইয়ের মতো একজনের স্বামী পেয়ে, খান পরিবারের মতো এমন শ্বশুর বাড়ি পেয়ে? নীরা বলল, ইলমা আপু একদম ঠিক কথা বলেছেন ভাবিপু। এরপর যদি আর কখনো তোমার মুখ থেকে এমন ধরনের কথা শুনেছি তাহলে কিন্তু তোমার এই ছোট ননদের থেকে শক্ত বকা খেতে হবে। পিহু বলল, ক্ষমা করো তোমরা আমায় সবাই, আর কখনো বলবো না এসব। সারফরাজ বলল, প্রথমে স্বর্ণের জুয়েলারিতে চলো সবাই, তারপর ডায়মন্ড সেকশনে যাব আমরা। সবাই একসাথে আচ্ছা বলল। ইলমা আর অনু সারফরাজের সাথে আগে যেতে শুরু করলো। যেতে যেতে প্যাচ যেতে নিলে নীরা ওকে ডেকে বলল, মেজো ভাইয়া, ছোট ভাইয়াকে অনেকক্ষণ হলো দেখছি না। নির্বাণটা ওর কাছেই আছে। তুমি জানো কি ওরা কোন দিকে গিয়েছে? না তো, আমি তো সারফরাজ ভাইয়ের সাথে ছিলাম পুরো সময়টা। ফোন করে দেখ না না হয় একবার। আছে হয়তো আশেপাশে কোথাও। নীরা আচ্ছা বলতেই তেজ ইলমা ওদের কাছে চলে গেল। নীরা ওর ফোনটা হ্যান্ডব্যাগ থেকে বের করে নির্ঝরকে কল করলো। ফোন বাজার শব্দ কানে আসতেই নির্ঝর স্বাভাবিক হলো কিছুটা। ট্রায়াল রুমের মেঝেতে আগের মতোই বসে থেকে রিসিভ করলো সেই নীরার কল। ওপাশ থেকে নীরা খানিক চিন্তিত স্বরে বলল, ছোট ভাইয়া কোথায় তুমি? অনেকক্ষণ হলো নির্বাণকে দেখছি না। ও ঠিক আছে তো? নির্ঝর ওর কান থেকে ফোনটা সরিয়ে নির্বাণের হাস্যোজ্জ্বল একটা ছবি তুলে নীরার হোয়াটসঅ্যাপে সেন্ড করে বলল, হোয়াটসঅ্যাপে চেক কর। কেন? তোর ছেলের আপডেট চাইলি, তাই দিয়েছি দেখ। নীরা হোয়াটসঅ্যাপে ওপেন করে নির্বাণের ছবিটা দেখেই ওর ঠোঁট হালকা হাসির রেখা ফুটে উঠল। নীরা বলল, তুমি ওকে নতুন জামা কিনে দিয়েছ? এটা তো ওকে দারুণ মানিয়েছে। আর কোথায় তোমরা? আছে এক জায়গায়, তোরা কোথায় সেটা বল। আমি আসছি তোর প্রোডাক্টকে নিয়ে। বাবিবুকে নিয়ে ওরা সবাই জুয়েলারি দোকানে গেল। এখানেই আসো তাহলে। আচ্ছা। এই বলে নির্ঝর কল কেটে দিল। পরক্ষণেই নির্ঝর উঠে দাঁড়িয়ে নিজেরকে আরেকটা আয়নায় দেখে নিয়ে বলল, আমার কি এভাবে যাওয়া উচিত ওদের সামনে? অন্তত সবাই দেখতো এই ১.৫ বছরের ১.৫ ফুটের বাচ্চা আমার মতো ২৪ বছরের ৫ ফুট ১১ ইঞ্চির মানুষের মাত্র কয়েক ঘন্টায় কি বিতিচ্ছিরিনি অবস্থা করেছে। পরপরই নির্ঝর বলল, না না, এভাবে যাওয়া সম্ভব না। ওখানে আমার ক্রাশ অনু আছে। এই জোকারের মতো লোক নিয়ে ওর সামনে গেলে জীবনেও পাত্তা পাবো না ওর থেকে। অতঃপর নির্বাণকে কোলে নিয়ে নির্ঝর ওর মাপের শার্ট প্যান্ট কিনে নিয়ে সেটা পরে নিল। নির্বাণ আবারও ওর মামাকে পোশাক পরিবর্তন করে দেখে বলল, এত সুন্দর। নির্বাণ আবারও ওর মামাকে পোশাক পরিবর্তন করতে দেখে বলল, এটা সুন্দর। নির্জন নির্বাণের দিকে তাকিয়ে বলল, আরে বাহ মামা, তুই সুন্দর অসুন্দর মতকারের পার্থক্যও বুঝেছিস। একটু আগে যে পোশাক পরেছিলাম তখন তো মনে হচ্ছিল পরতিস একটু আগে যে পোশাক পরেছিলাম তখন তো মনে হচ্ছিল পারতিস যদি বমি করে ফেলতি। চেহারার এক্সপ্রেশনই অন্য লেভেলের ছিল। আর এখন সুন্দর বলছিস? নির্বাণ নির্জনের গলা দু হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা নোয়ালো।
ওর এমন আদরের স্বভাব দেখে নির্জরের এত সময় জমে থাকা চাপা রাগ, বিরক্তি, অস্বস্তি ভাব সব এক নিমেষেই যেন উধাও হয়ে গেল। রক্তের টান হয়তো একেই বলে। যত যাই করুক, একটু ভালোবাসা দেখলেই পাথর মনও গলে যেতে সময় নেয় না। নির্ঝর ওর ঠোঁটে হাসি ফুটিয়ে বিল মিটিয়ে সেখান থেকে বেরিয়ে পাশে থাকা জুয়েলারি শপগুলোতে আগে নজর বুলাতে শুরু করলো বাকিদের খুঁজতে। স্বর্ণে ভরপুর বিশাল এরিয়া জুড়ে থাকা জুয়েলারি দোকানটার ভেতরে ঢুকতেই যে কারোর চোখ দিয়ে যাবে। কোটি কোটি টাকার অলংকার এখানে বাক্সবন্দি হয়ে আছে, এক একটার ডিজাইন এক এক রকম। এখানে যেমন ১,০০০ টাকায় একটা পাতলা সোনার পানিতে ধোয়া সিটি গোল্ডের চেন মেলা সম্ভব, তেমনি খাঁটি সোনার পর্যন্ত খাদ মিশিয়ে দেশি বিদেশি গণিকারের হাতে তৈরি কোটি টাকার নেকলেসও আছে। যার যেমন সামর্থ্য হয় সে তেমনই ক্রয় করে। চারপাশে রয়েছে কর্মরত প্রায় ৩০ জন কর্মচারী, যারা সেখানে ভিড় করা সকল কাস্টমারদের চাহিদার দিকে নজর রেখে তাদের নিকট প্রোডাক্ট সেল করছে। আনাচে কানাচে রয়েছে অনেক কাস্টমাররা। পিহুকে, ইলমা আর অনুকে নিয়ে নীরা ব্রাইডাল কালেকশনগুলো দেখতে শুরু করলো। কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলতে বলতেই পিহুর দিকে লক্ষ্য রাখছিল সারফারাজ। পিহু খুব বাছাই করে করে হুটহাট কোনো একটা জিনিসে হাত রাখছে। কোনো জিনিসে হাত রাখার সময় যেমন ওর ঠোঁটে হালকা হাসি ও চোখে মুগ্ধতা ছড়াচ্ছিল, তেমনি কোনো জিনিস খানিক দূর থেকে দেখেই তা থেকে নজর সরিয়ে নিচ্ছিল, যা ওর পছন্দ না হওয়ার জানান দিচ্ছিল। এভাবে অনেকগুলো জুয়েলারি দেখার পর ২ সেট জুয়েলারি ওরা চূড়ান্ত করলো। তেজ জুয়েলারি সেকশনের ডায়মন্ড সাইডে কিছু একটা দেখতে ব্যস্ত ছিল। ওদের সবার আড়ালে সারফারাজ বলল, ওই দুটো রাখো ওখানে। ওই পাশে ডায়মন্ড থেকে শুরু করে আরো অনেক মূল্যবান পাথরের তৈরি অলংকার আছে, ওইগুলো দেখো এখন তোমরা। পিহু দৃঢ়স্বরে বলল, ২ সেট তো নেওয়া হচ্ছেই, আর কি করবো নিয়ে? দেখতে বলছি দেখো। নীরা বলল, চলো তো ভাবিপো, আমরা দেখি। বিয়ে তো সবার জীবনে একবারই হয়, কিন্তু তুমি এক্ষেত্রে ভাগ্যবতী। দ্বিতীয়বার একই মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছ, তাই কোনো দিক থেকে বড় ভাইয়া ত্রুটি রাখতে চায় না। আমিও তার বোন হয়ে এমন কিছু হোক তা চাইবো না। এটাই স্বাভাবিক নয় কি? পিহু নীরার কথায় হার মানল। এরপরও ওরা ৪ জন মিলে ডায়মন্ড সেকশনে থেকে জুয়েলারিগুলো দেখতে শুরু করলো আগের ন্যায়। এদিকে সারফারাজ পিহুর পছন্দের নজরে স্পর্শ করা স্বর্ণ অলংকার সবগুলো প্যাক করে দিতে বলল সিক্রেটলি। অতঃপর সারফারাজ পিহুর এখানে পছন্দের দিকটাও নজর রাখলো পুরো সময়টা। এবার মাত্র ১ সেট জুয়েলারি পিহু চূড়ান্ত করতে বলল। নীরা আরো নিতে জোরাজুরি করলেও পিহু মানতে পারল না। অতঃপর ওরা ওই ৩ সেট জুয়েলারি নিয়েই সেখান থেকে বেরিয়ে এলো। সারফারাজ ওদের সবাইকে সামনের ফুড কার্টে গিয়ে বসতে বলল। তেজকে দায়িত্ব দিয়েছে ওদের ঠিকভাবে বসিয়ে দেওয়ার। আগের ন্যায় ওখানে পিহু যা যা পছন্দ নজরে ছুঁয়েছিল, দামি পাথরের তৈরি অলংকারগুলো সব প্যাক করে নিয়েছে। বিল এসেছে মোট ৭৫ লাখ টাকা। সম্পূর্ণ বিল সারফারাজ মিটিয়ে দিয়েছে। কেনাকাটার মাঝে সব ব্যাগপত্র বহন করে পার্কিংয়ে রাখা ওদের গাড়িতে রেখে আসার জন্য সারফারাজ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কয়েকজন বডিগার্ড এনেছিল। এখন তারাই সব জুয়েলারির প্যাকেটগুলো নিয়ে চলে গেল সঠিক জায়গায় রাখতে। এদিকে নির্ঝর ওদের খুঁজছিল অন্য জুয়েলারির দোকানগুলোতে। না পেয়ে যখন হতাশ হয়ে নীরাকে আবারও কল করতে নিয়েছিল, তখনই ফুড কার্টের ভিতরে যেতেই দেখলো নির্ঝর ওদের। নির্বাণ অনেকক্ষণ আগেই নির্ঝরের কাঁধে মাথা রাখা অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছে। নির্ঝর ধীর পায়ে অগ্রসর হলো ফুড কার্টের দিকে। ফুড কার্টের ভিতরে আসতেই নির্ঝর ওরা সবাই বসলো যেই চেয়ারে, সেখানে গিয়ে দাঁড়িয়ে বলল, সব কেনাকাটা শেষ তোমাদের? সবাই ওর দিকে তাকালো। নীরা বলল, শেষ। এখন খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তেজ ভ্রু কুঁচকে বলল, নির্বাণকে অনেক শান্ত দেখাচ্ছে, ঘুমিয়ে আছে নাকি? নির্ঝর বলল, ঘুমিয়েছে। নীরা হাত বাড়িয়ে বলল, ওকে দাও আমার কাছে ছোট ভাইয়া। নির্ঝর সঙ্গে সঙ্গে নির্বাণকে যত্নের সহিত নীরার কাছে দিয়ে দিল। ফলস্বরূপ নির্বাণ একটু নড়ে চড়ে উঠল, নীরার সামলে নিল ওর মতো করে। নির্বাণ আবারও গভীর ঘুমে ডুবে গেল। নীরা বলল, নির্বাণ তোমাকে খুব বেশি বিরক্ত করেছে তাই না ছোট ভাইয়া? আসলে ছোট বাচ্চা কাচ্চা দেখাশোনা করা এত সহজ না, আর মায়েদেরও মতো ধৈর্য কারোর মধ্যে থাকে না। নির্ঝর উপরের দিকে তাকিয়ে বিগত কয়েক ঘন্টা নির্বাণ যেভাবে ওর জীবনটাকে তেনা-নেচড়া করে ছেড়েছে তার একবার স্মৃতিচারণ করলো। পরপরই নির্ঝর জোরপূর্বক হেসে বলল, বাচ্চা পালা সত্যিই অনেক সহজ। যদি সেই বাচ্চা হয় ব্রিটিশদের বংশধর, তাহলে তো আরো কথাই নেই।
নীরা নাক মুখ কুঁচকে বলল, ছোট ভাইয়া, তুমি আবার আমার ছেলেকে ব্রিটিশদের বংশধর বলছো? বেশ করেছি বলেছি, চুপ যা তুই। ওদের ভাই বোনের একে অপরের সাথে খোঁচাখুচির মাঝেই অনু ওর চেয়ার ছেড়ে উঠে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। পাশে বসে থেকে ইলমা বলল, আমিও যাই তোমার সাথে। না ইলমা আপা, লাগবে না। আমি এই জায়গার এর আগেও কয়েকবার এসেছিলাম, তাই আমার সমস্যা হবে না। কিন্তু, কোনো কিন্তু না, তোমরা মজা করো, আমি একটু পরেই চলে আসবো। বাকিরা আর বাদ সাধল না। অনু খানিক এগোতেই নির্ঝর পিছন থেকে দৃঢ়স্বরে বলল, আমি এগিয়ে দেই আপনাকে। লাগবে না নির্ঝর সাহেব, একা চলতে শিখে গিয়েছি আমি অনেক আগেই। অনু আর দাঁড়ালো না, চলে গেল দ্রুত পায়ে। নির্ঝর মুখ কুঁচকে বলল, একটু সঙ্গে তো নেওয়াই যেত। একেবারে মুখের উপর না করে দেওয়ার কি আছে? বিয়ের আগে তো আর আমি অদমের মতো ওয়াশরুম শেয়ার করতে বলতাম না।